নমস্কার, আমি সুভাষিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা একটি বিষয় নিয়ে এসেছি, সেটি হলো সার্টিফাইড কপি বা নকল দলিল। এইটা দিয়ে আপনারা কি জমির মালিকানা প্রুভ করতে পারবেন? আমরা জানি অনেক সময় আমাদের যখন অরিজিনাল বা আসল দলিল হারিয়ে যায়, তখন আমরা সার্টিফাইড কপি দেখে সেই জমির কাজগুলো আমরা করিয়ে নিই। যেমন সার্টিফাইড কপি দেখিয়ে আমরা রেকর্ডটা করাই, বা আমরা অন্য জায়গায় গিয়ে যে বাকি কাজগুলো থাকে, ব্যাংকের লোন টোন, এগুলো আমরা করাই, এগুলো আমরা জানি, এগুলো করাই। কিন্তু আমি কি জমির মালিকানা প্রুভ করতে পারবো এই সার্টিফাইড কপি দেখিয়ে? তাহলে আপনাদেরকে যদি এই কথাই বলি, তাহলে যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 অর্থাৎ ব্রিটিশ যুগের আইন, সেই আইনটা ভারতীয় উপমহাদেশে এই আইন থেকে গেছে। আমরা যে এভিডেন্স অ্যাক্টের কথা বলছি সেটা 1872 সালের আইন। এইবার আপনারা যদি বলেন যে না, এই 1872 সালের আইন কেন এখন প্রুভ হবে বা এখন থাকবে, সেটা আমাদের কিছু করার নেই। এটা 1872 সালেরই আইন, বর্তমানেও চলছে। এই এভিডেন্স অ্যাক্টে বলা হয়েছে, এভিডেন্স অ্যাক্টের যে সেকশন রয়েছে, বিশেষ করে 63, সেকশন নাম্বার 63, আর আরেকটা হলো 65। এই দুটো সেকশন কিন্তু 1872 সালের এভিডেন্স অ্যাক্টে আছে। এভিডেন্স অ্যাক্টের 63-র যে 1 নম্বর সাব রুল রয়েছে, সেই সাব রুলে কিন্তু বলা হচ্ছে যে সার্টিফাইড কপি, সে যে কোনো জিনিসের, শুধু দলিল বলে নয়, যে কোনো জিনিসের সার্টিফাইড কপি, এটা হলো সেকেন্ডারি এভিডেন্স হিসেবে বিবেচিত হবে, প্রাইমারি এভিডেন্স হিসেবে বিবেচিত হবে না। প্রাইমারি মানে আপনারা জানেন প্রাথমিক, মানে সেটাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয় বা অ্যাকসেপ্ট করা হয় যে এটাই অরিজিনাল বা আসল, সেটাকে বলা হয় প্রাইমারি। আর যেটা অনুলিপি বা নকল বলতে পারেন বা সার্টিফাইড বলতে পারেন, সেটাকে কিন্তু সেকেন্ডারি এভিডেন্স হিসাবে দেখা হবে। সেটা 1872 সালের এভিডেন্স অ্যাক্টের সেকশন নাম্বার 63-র সাব রুল 1-এ পরিষ্কার বলা হয়েছে। এইবার আমরা 1872 সালের এভিডেন্স অ্যাক্টের যে 65 আছে, সেকশন নাম্বার 65, এর বি নম্বর যে সাব রুল রয়েছে, এই বি নম্বর সাব রুলে সেকেন্ডারি এভিডেন্স বলতে কি বোঝায় সেখানে ব্যাখ্যা করে বলা হয়েছে। সেকেন্ডারি এভিডেন্স বলতে এখানে বোঝাচ্ছে তার একটা কন্ডিশন থাকবে বা শর্ত থাকবে, যে কেন আপনার সেকেন্ডারি এভিডেন্সটা প্রয়োজন হলো, সেটা কিন্তু এক্সপ্লেন আপনাকে করতে হবে। এটা কিন্তু সেকশন 65-এর বি সাবরুল বিয়ে বলা আছে, আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনার সেকেন্ডারি এভিডেন্সটার প্রয়োজন হলো। দ্বিতীয় নম্বর, আরও কিছু কন্ডিশন বা শর্ত এই সেকেন্ডারি এভিডেন্সের জন্য জুড়ে দেওয়া হয়েছে। আপনার সেখানে অধিকার আছে কি না, মানে যেটা আপনি সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করছেন, সেই সেকেন্ডারি এডুকেশন মানে এভিডেন্স অনুসারে আপনার অধিকার আছে কি না বর্তমান, এটাও কিন্তু একটা প্রয়োজন। যদি সেখানে আপনার অধিকার না থাকে, তাহলে সেকেন্ডারি এভিডেন্স আপনি ব্যবহার করতে পারবেন না। ওখানে কিন্তু সাবরুল বি নম্বরে সেটা বলা আছে। আর কি বলা আছে সেখানে? বলা আছে আপনি যার বিরুদ্ধে কেসটা করছেন বা মামলা করছেন, আপনার সামনে যে রয়েছে তাকে দিয়ে অ্যাকসেপ্ট করিয়ে নিতে হবে যে আপনি যে সার্টিফাইড বা সেকেন্ডারি এভিডেন্সটা দিলেন সেটা কিন্তু গ্রহণযোগ্য রয়েছে বা তার বিশ্বাস রয়েছে। এটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করিয়ে নিতে হবে। যদি দেখা যায় সে অ্যাকসেপ্ট করলো না, সেক্ষেত্রে আরও পথ আছে, সেই পথে আপনাকে যেতে হবে। কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে সেই আপনি যে মানে সেকেন্ডারি এভিডেন্সটা বা সার্টিফাইড কপিটা দিলেন, সেটা কিন্তু আপনার সম্মুখে যে যিনি রয়েছেন বা যার বিরুদ্ধে কেস করছেন তাকেও দিতে হবে ওটা। উনিও দেখবেন, দেখার পর আপনাকে একটা লিখিত তার কাছে অ্যাকসেপ্ট করিয়ে নিতে হবে যে এটা আমি দিলাম, এটা উনি বিশ্বাস করেছেন বা কিছু করেছেন। আপনারা বলবেন যে সম্মুখে যে আছে সে তো সাধারণত জেনারেলি বলবেন না আমি এটা বিশ্বাস করি না, এটা নকল, এটা বলবেন। তাহলে সেই বিষয়টা প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু
আপনি সেই রেজিস্ট্রি অফিসে যান সার্টিফাইড কপির ব্যাপারটা নিয়ে, বা অন্য জায়গায় যান, আদার্স আরও পথ আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই দুটো আপনাকে করতে হবে। সেকশন নাম্বার 63(1)(1)-এ আমি বলে দিলাম যে সার্টিফাইড মানেই আপনার এখানে সেকেন্ডারি এভিডেন্স হিসাবে ধরা হবে। আর সেকশন নাম্বার 65-এ আপনার এক্সপ্লেন করা হয়েছে যে কেন আপনি করছেন এটা, এই সেকেন্ডারি এভিডেন্সটা কেন ব্যবহার করছেন বা সার্টিফাইডটা কেন ব্যবহার করছেন, এটা কিন্তু আপনাকে ওখানে এক্সপ্লেন করা আছে, কন্ডিশন আছে, বা কি কেন করবেন, বা আপনার যে বাদী রয়েছে অর্থাৎ আপনার বিপক্ষে যিনি রয়েছে তাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সে যাই হোক, এটা তো হলো। এইবার আমরা চলে আসি যে ব্যাপারটা, সার্টিফাইড কপি দিয়ে জমির মালিকানা আপনি প্রমাণ করতে পারবেন কিনা। আপনি তো রেকর্ড করাতে পাচ্ছেন সার্টিফাইড কপি দিয়ে, ব্যাংকের লোন পাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু জমির মালিকানা আপনি পাবেন কিনা এই সার্টিফাইড কপি দিয়ে। দেখুন, ত্রিপুরা হাইকোর্টের একটা ঐতিহাসিক রায় বলতে পারেন। এই রায়টা হয়েছিল 8ই ফেব্রুয়ারি 2023। 8ই ফেব্রুয়ারি 2023 সালে হয়েছিল, এই রায়টা দিয়েছিল 2023, ত্রিপুরা হাইকোর্ট দিয়েছিল। তো বিষয়টা কি, তার আগে কেস নম্বরটা বলি। কেস নম্বর হলো RSA 52/2022, 52/2022। এটা আপনারা গুগলেও সার্চ করে নিতে পারেন, আপনারা সেখানে একবারে পুরো PDF পেয়ে যাবেন, রায়ের PDF। আমি কিছুটা রায়ের যে ডিটেলস সবটা দিতে পারবো না, কিছুটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তো এই কেসটা মূলত হয়েছিল রুবিনা বিবির সঙ্গে, রুবিনা বিবি ভার্সেস মোহাম্মদ মাটি শেখ এর হয়েছিল কেসটা। তো এখানে রুবিনা বিবির যিনি হাজবেন্ড তিনি মারা গেছিলেন, এবং তিনি তার সম্পত্তি পাওয়ার জন্য, তার হাজবেন্ডের সম্পত্তিটা পাওয়ার জন্য মোহাম্মদ মাটি শেখের সঙ্গে বলেছিলেন। মোহাম্মদ মাটি শেখ দিতে রাজি হননি। এবার উনি তখন করলেন কি, কোর্টে, ট্রায়াল কোর্টে কেস করলেন। এই কেসে রুবিনা বিবি বললেন যে আমার স্বামী মারা গেছে, আমার সম্পত্তি চাই, এবং সেজন্য উনি করলেন কি, সার্টিফাইড কপির ব্যবহার করলেন। সার্টিফাইড কপি দিয়ে মালিকানাটা চাইলেন। এইবার এই মালিকানা চাইলেন, ঠিক আছে, কিন্তু দেখা গেল সার্টিফাইড কপি দিয়ে উনি করেছেন। এবার উনি কেন সার্টিফাইড কপিটা ব্যবহার করলেন ট্রায়াল কোর্টে উনি বললেন না সেটা, কারণ আপনারা জানেন সার্টিফাইড কপি মানেই সেকেন্ডারি এভিডেন্স, সেটা কিন্তু উনি বললেন না বা ব্যাখ্যা করলেন না, কিংবা মাটি শেখের কাছে গিয়ে ওটা লিখিত যে অ্যাকসেপ্ট সেটাও করলেন না। ট্রায়াল কোর্ট করলো কি, বললো যে আমরা সার্টিফাইড কপিকে, এটা যেহেতু পাবলিক ডোমেইনে, বিশেষ করে এটাকে পাবলিক কপি হিসাবে মানা হয় না। সার্টিফাইড কপিটাকে পাবলিক কপি বলতে কি বোঝায়, যে কপির অরিজিনাল আপনার অনলাইনে কিংবা অফিস থেকে অরিজিনালটা পাওয়া যায়, সরাসরি অরিজিনাল, এবং সেখানে হয়তো লেখা দেয় দিস ইজ কম্পিউটারাইজড, এটা কম্পিউটার দ্বারা তৈরি, কিন্তু এটা অরিজিনালের মান্যতা পাবে, এই রকম যদি লিখে দেওয়া থাকে তাহলে সেটাকে কিন্তু আপনি অরিজিনাল হিসাবে ধরতে পারেন। কিন্তু সার্টিফাইডটাকে এইভাবে পাবলিক কপি নয়, সেটা আপনি রেজিস্ট্রি অফিস থেকে তুলুন বা সাব রেজিস্ট্রি অফিস থেকে তুলুন না কেন, সেটা আলাদা জিনিস। কিন্তু কোনো আসল জিনিসের এইটা কিন্তু পাবলিক কপি হিসাবে দেওয়া হয় না। আপনারা যেমন জানেন, যদি আপনারা স্যালারি স্লিপ তুলেন বা অন্য কিছু তুলেন, বা আপনারা বর্তমানে যে রেকর্ডগুলো তুলছেন ওখানে লেখাই থাকে, বা সিগনেচারও করে দেয় যিনি বিএলআরও রয়েছেন, এবং সেখানে লেখা থাকে এটা কম্পিউটারাইজড কপি এবং এটা অরিজিনাল, মানে অরিজিনাল হিসাবে ব্যবহার করা যাবে। আপনি যদি এটা বিশেষ করে যারা সার্ভিসম্যান স্যালারি স্লিপ পায় তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম, কিন্তু সার্টিফাইড কপির ক্ষেত্রে এরকম নয়। সার্টিফাইড কপিতে এটা লেখা থাকে না যে এটা অরিজিনাল, এটা কিন্তু একটা ব্যাপার। বা আপনি যখন জমির দলিল বা কোনো যদি আপনার অ্যাডমিট হারিয়ে যায়, অ্যাডমিট যখন হারাবে তখন উপরে কিন্তু ডুপ্লিকেট কথাটা লেখা থাকে আপনি যখন নিয়ে আসেন, এইগুলো কিন্তু পাবলিক কপি বলা হয় না। সেই জন্য ট্রায়াল কোর্ট করলো কি, এই মামলাটাকে রফা দফা করে দিল এবং মোহাম্মদ মাটি শেখের পক্ষে রায় চলে গেল।
আর একে বললো যে আপনি তো কোনো কিছুই এভিডেন্স অ্যাক্টের কোনোটাই মানেননি, সেকশন 65 যে সাবরুল বি বলছে এক্সপ্লেন করার জন্য, তারপরে আপনার বিশেষ করে রিটেন নেওয়ার জন্য এক্সেপ্ট রিটেন সেটাও নাই আপনার, বা আপনি কেন এটা ব্যবহার করলেন সেই ব্যাখ্যাটাও দিলেন না, আপনি এক্সপ্লেন করেননি, তাই এটা বাদ দেওয়া হলো। উনি তখন হাইকোর্টে গেলেন, ত্রিপুরা হাইকোর্টে। ত্রিপুরা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে সার্টিফাইড কপি যেহেতু সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যবহৃত হয়, তাই আমরা এখানে কিছু করতে পারবো না। আপনি কেন এক্সপ্লেন করেননি এটাও তো বললেন না, বা এই সার্টিফাইড কপি কেন ব্যবহার করলেন না, কেন ব্যবহার করছেন সেটাও বলেননি, বা আপনার বিপক্ষে যিনি রয়েছেন তাকেও সার্টিফাইড কপিটা দেখাননি এবং দেখিয়ে এটা যে অরিজিনাল, মানে অরিজিনাল বলতে গেলে এটা যে এভিডেন্স হিসাবে উনি মেনে নিচ্ছেন সেটাও আপনি করেননি, বা রিটেন বা কোনো কিছু নিয়ে আসেননি। সেই জন্য সার্টিফাইড কপিটাকে আমরা ধরতে পারবো না। যদি আপনি সেকেন্ডারি এভিডেন্স হিসাবে ওইগুলো ব্যবহার করে থাকেন যেগুলো ওই রুলসের মধ্যে লেখা আছে, তাহলে তখন আমরা করতে পারবো। এটা কিন্তু 8ই ফেব্রুয়ারি 2023 সাল এর কিন্তু জাজমেন্ট। এই জাজমেন্টের কিছু অংশ আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। যাই হোক, আর ভিডিওটি বিস্তারিত বাড়াচ্ছি না, কারণ বাড়াতে গেলে এখন অনেক বেড়ে যাবে, অনেক আলোচনা, মানে এর শেষ বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।